প্রিয় হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সের উপর একটি ক্লাস দিতে যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এটা তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইয়ের চ্যাপ্টার 2-তে আছে। তো স্টুডেন্টস, আজকে এই চ্যাপ্টারের উপরে আমি তোমাদের প্রাথমিক কিছু আলোচনা করব, যেটা আমি চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট হিসেবে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তো তোমাদের প্রথমে এখানে দুইটা কনসেপ্ট খুব জানা প্রয়োজন। সেটা হলো যে ক্যাপিটাল বাজেটিং, এই বিষয়টা বলতে আমরা কী বুঝি। আসলে ক্যাপিটাল বাজেটিং বলতে সাধারণত আমরা দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্টে বিনিয়োগকে বুঝি, অর্থাৎ যেই বিনিয়োগের সময়কালটা 1 বছরের বেশি সময়কাল ধরে হবে এবং সেই বিনিয়োগের পরিমাণে টাকার পরিমাণটাও বড় অঙ্কের হবে এবং সেটা লং লাস্টিং হবে, বেশ কয়েক বছর ধরে সেই প্রজেক্টটা চলতে থাকবে। তো এখানে বিষয়ে একটা ডেফিনেশন তোমাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে লিখে রাখছি। যে ডেফিনেশনটা জেমস সি ভ্যান হর্ন, ওনার একটা ডেফিনেশন আমার খুব পছন্দ হয়েছে। সেই ডেফিনেশন আমি আগে আলোচনা করব, তারপরে এই বিষয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো স্টুডেন্টস, তোমরা লেখা বুঝতে না পারলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে, হাতে লেখা আমি স্পষ্ট করে বলার চেষ্টা করব। তো তোমরা দেখো এখানে কি সুন্দর লেখা আছে, ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাই। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেটা চিহ্নিত করে, আইডেন্টিফাই করে, অ্যানালাইজ করে, বিশ্লেষণ করে এবং সিলেক্টিং অর্থাৎ নির্বাচন করে ইনভেস্টমেন্ট প্রজেক্টস, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রজেক্ট থেকে একটা প্রজেক্টে সে বিনিয়োগকারী সে সিলেক্ট করবে বা নির্বাচন করবে, অর্থাৎ তার সামনে এখানে বিনিয়োগের অনেকগুলো সুযোগ আছে এবং তার হাতে অনেক অলস টাকাও পড়ে আছে যেটা সে বিনিয়োগ করতে চায়। তো সেক্ষেত্রে তার সামনে একাধিক অল্টারনেটিভ তার সামনে বিদ্যমান থাকবে, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে সে চাইলে বিনিয়োগ করতে পারে, কিন্তু তার যেহেতু অর্থ সীমিত, সেই সম্পদ থেকে সবগুলো প্রজেক্টে সে বিনিয়োগ তার পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে সে প্রজেক্টগুলো থেকে সেই প্রজেক্টটাকেই সিলেক্ট করবে যেই প্রজেক্টটা তার জন্য কি হয়, দেখো, লাভজনক হয়। এবং এটার সামনে কি লেখা আছে দেখো, হুজ রিটার্নস আর এক্সপেক্টেড বিহাইন্ড 1 year, অর্থাৎ সেই প্রজেক্ট থেকে যে সে রিটার্ন বা বেনিফিট পাবে সেটা কিন্তু 1 বছরের বেশি হবে, বিহাইন্ড 1 year, 1 বছরের থেকে বেশি হবে। তার মানে কি, এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্টে বিনিয়োগ। আচ্ছা, এখন এখানে বিনিয়োগকারী সে দুইটা বিষয় লক্ষ্য করবে যে আমি যে প্রজেক্টে বিনিয়োগ করবো সেই প্রজেক্টটা অবশ্যই লাভজনক হবে, অর্থাৎ একাধিক প্রকল্প থেকে সর্বাধিক লাভজনক প্রকল্প সেটাকে সে বিনিয়োগ করার চেষ্টা করবে। পাশাপাশি এখানে আরেকটা কনসেপ্ট এখানে দেওয়া আছে দেখো, অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, অর্থাৎ একজন বিনিয়োগকারী কোনো একটা প্রজেক্টে বিনিয়োগ করতে গেলে যে প্রজেক্টটা সর্বাধিক লাভজনক হয় সেটাকে বিনিয়োগ করাই কিন্তু তার একটা দূরদর্শী চিন্তা হবে না। পাশাপাশি তার চিন্তা করতে হবে যে আমি প্রজেক্টে বিনিয়োগ করলাম, হয়তো সাময়িকভাবে লাভ বেশি হলো, কিন্তু ইন ফিউচার সেই প্রজেক্টে ঝুঁকি আছে, অর্থাৎ সেই প্রজেক্টে বিভিন্ন অনিশ্চয়তা বা প্রতিকূল সিচুয়েশনে প্রজেক্টটা টিকে থাকার সম্ভাবনা কম, প্রজেক্টের প্রত্যাশা অনুযায়ী মুনাফা না হওয়ার সম্ভাবনা, সেটাকে কিন্তু বলা হয় রিস্ক। এই রিস্ক কতটুকু সেটাও কিন্তু বিনিয়োগকারী বিবেচনা করবে, অর্থাৎ শুধু রিটার্ন দেখলেই হবে না। বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারী তার সামনে বিকল্প অনেকগুলো সুযোগ থেকে সর্বাধিক লাভজনক প্রকল্প যেমন সে নির্বাচন করার চেষ্টা করবে, পাশাপাশি সেই প্রজেক্টের ঝুঁকি কতটুকু সেটাও সে বিশ্লেষণ করবে, অর্থাৎ এই দুটোর সমন্বয়ে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার চেষ্টা করবে। আর এই প্রক্রিয়াটাই হলো মূলত ক্যাপিটাল বাজেটিং, অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্টে বিনিয়োগ করা এবং যার থেকে বিনিয়োগকারীর দুটো টার্গেট, সর্বাধিক মুনাফা অর্জন করা, পাশাপাশি সেটার ঝুঁকিটাকেও যাতে সে মিনিমাইজ করতে পারে, সর্বাধিক কম ঝুঁকি সম্পন্ন প্রজেক্টটাকে সে নির্বাচন করতে পারে। এই বিষয়টাই কিন্তু বিনিয়োগকারীর মূল লক্ষ্য থাকে। এখন সেই ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিংয়ের বেশ কিছু টেকনিক আছে। তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা ফিনান্স প্রিন্সিপালস অফ ফিনান্স এই কোর্সেও একটা চ্যাপ্টার তোমরা পড়ছো ক্যাপিটাল বাজেটিং, সেখানেও কিন্তু তোমরা অনেকগুলো টেকনিক তোমরা অলরেডি শিখেছো। থার্ড ইয়ারে মূলত সেটার উপরে আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন। স্টুডেন্টস, তোমরা ফার্স্ট ইয়ারের যে বিষয়গুলো তোমরা অলরেডি শিখে আসছো, যেটা আমি বোর্ডে উপস্থাপন করে রাখছি, এই চ্যাপ্টারও সেটা সংক্ষিপ্ত আলোচনা আছে। সেই বিষয়গুলো তোমাদের আরেকটু স্মরণ করে দিতে চাচ্ছি, যে সেগুলো হলো কি, দেখো, আমি এখানে একটা হেডলাইন লিখছি যে উইদাউট কনসিডারিং রিস্ক, অর্থাৎ এখানে ক্যাপিটাল বাজেটিংয়ের কিছু টেকনিক আমি তোমাদের সামনে উল্লেখ করছি, যে এই টেকনিকগুলোর মাধ্যমে একাধিক বিকল্প থেকে একটা প্রজেক্ট আমরা নির্বাচন করব। সেই নির্বাচন করার ক্ষেত্রে
শুধু প্রজেক্টের রিটার্নটাকে বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ যেই প্রজেক্টটা সর্বাধিক লাভজনক সেটাকে বিবেচনা করা হচ্ছে, কিন্তু প্রজেক্টের ঝুঁকিটাকে কিন্তু এখানে বিবেচনা নেওয়া হচ্ছে না। মূলত খাসিতে তোমরা সেই টেকনিকগুলো শিখছো, অর্থাৎ শুধু রিটার্নের বিবেচনায় প্রজেক্ট কোনটা ভালো সেটা তোমরা নির্বাচন করছো, কিন্তু সেখানে কিন্তু একই সাথে রিটার্ন এবং রিস্ক দুইটা বিবেচনায় নিয়ে কোন প্রজেক্টটা ভালো সেই টেকনিক কিন্তু সেখানে আলোচনা হয় না। তা আমি তোমাদের সেই টেকনিকগুলো একটু স্মরণ করে দিচ্ছি। দেখো এখানে দুইটা পার্টে ভাগ করা আছে। ট্রেডিশনাল মেথড, যেটা ব্র্যাকেটে লেখা আছে নন ডিসকাউন্টেড মেথড। এবং নন ডিসকাউন্টেড মেথড বলার কারণটা কি? অর্থাৎ ট্রেডিশনাল মেথডে বেশ কয়েকটা টেকনিক আছে কেবল বাজেটিংয়ের। এই সমস্ত টেকনিকের মাধ্যমে মূলত এক প্রজেক্টের কোনটা লাভজনক সেটাকে যাচাই করবো আমরা। অর্থাৎ এই টেকনিকগুলো এমন কিছু টেকনিক যার মাধ্যমে কোন প্রজেক্টের সর্বাধিক লাভজনক সেটা যাচাই করার এক একটা পদ্ধতি। তো নন ট্রেডিশনাল মেথডে ব্র্যাকেটে লেখা আছে নন ডিসকাউন্টেড মেথড। তো স্টুডেন্টস, নন ডিসকাউন্টেড মেথড বলার কারণটা হলো যে এখানে প্রজেক্টের লাভজনকতা যাচাই টাইম ভ্যালু অফ মানি কি বিবেচনায় নেওয়া হয় না, অর্থাৎ সময়ের অর্থমূল্য এখানে বিবেচনা করা হয় না, এবং প্রজেক্টের থেকে যে রিটার্নগুলো পাওয়া হবে সেই রিটার্নের ভবিষ্যৎ মূল্য থেকেই প্রজেক্টের লাভজনকতা যাচাই করা হয়। মূলত আমরা যখন কোনো একটা প্রজেক্টে বিনিয়োগ করি সেই বিনিয়োগটা থাকে বর্তমান মূল্যে। তো এখন এখানে প্রজেক্টের লাভ ক্ষতি যাচাই করতে গেলে আমার লাভ বেশি নাকি খরচ বেশি এটা বিবেচনা নিতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা খরচ সেটা হচ্ছে প্রাথমিক ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর যেগুলো পাওয়া ভবিষ্যতে সেটা হলো হয় বেনিফিট। কিন্তু সেই বেনিফিটগুলো কিন্তু প্রজেক্ট বিনিয়োগ করার সাথে সাথেই পাওয়া যায় না, বরং সেটা পাওয়া যায় ইন ফিউচার, ভবিষ্যতে। তো ট্রেডিশনাল মেথডে সেই বেনিফিটগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট না করেই, অর্থাৎ ডিসকাউন্টিং না করেই সেটার ফিউচারগুলোর সাথে বর্তমান মূল্যের তুলনা করা হয়, যেটা একটা সীমাবদ্ধ থাকে, সেটা হলো সেখানে টাইম ভ্যালু মানে বিবেচনায় নেওয়া হয় না। তো এখন দেখো সেই টেকনিকগুলো কী। সেখানে তিনটা টেকনিক এখানে উল্লেখ করছি আমি। পে ব্যাক পিরিয়ড মেথড, ব্র্যাকেটে পিবিপি। আচ্ছা দেখো এখানে একটা টেকনিক বলা আছে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ পিবিপি, এই একটা টেকনিক। 2 নম্বর টেকনিক হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। 3 নম্বর রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই টেকনিকগুলো নিয়ে আমি আসলে আলোচনা করতে যাচ্ছি না, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা এই টেকনিকগুলোর সম্পর্কে মোটামুটি অবগত আসো। আর মূলত থার্ড ইয়ারে তোমাদের অ্যাডভান্স যে কোর্সগুলো, যে টেকনিকগুলো আছে, যেটা রিটার্ন এবং রিস্ক দুটোকে বিবেচনা নেওয়া হবে, সেই টেকনিকগুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা যাবো। তারপরে পিছনের কথা একটু হাইলাইট করে যাচ্ছি। তো এই তিনটা টেকনিক হলো এমন টেকনিক যেখানে টাইম ভ্যালু মানে বিবেচনায় নেওয়া ছাড়াই কোনটা প্রজেক্টটা ভালো সেটা বিবেচনায় নেওয়া হয়। এবং দেখো ট্রেডিশনাল মেথডে আরও একটা টেকনিক আছে, সেটা হচ্ছে মডার্ন মেথড বা ডিসকাউন্টেড মেথড। অর্থাৎ এখানে যে টেকনিকগুলো দেখানো আছে সেখানে কিন্তু টাইম ভ্যালু মানে বিবেচনায় নেওয়া হবে। তো এখানে সেই টেকনিকগুলোকে দেখো, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, 2 নম্বর হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন, 3 নম্বর প্রফিটেবিলিটি ইন্ডেক্স, 4 নম্বরে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। এই টেকনিকগুলো আমি শুধু হেডিংগুলি বলে যাচ্ছি, কারণ এখানে কিছু কিছু টেকনিকের আলোচনা তোমাদের এই নতুন যে টেকনিকগুলো আমি দেখাবো সেখানে আলোচনা আসবে। তো আর এই টেকনিকগুলো মূলত এমন কিছু টেকনিক যেখানে শুধু রিটার্নকে বিবেচনা করা হয়, কিন্তু সেখানে ঝুঁকিটাকে মূল্যায়ন করা হয় না। উইদাউট কনসিডারিং রিস্ক, অর্থাৎ ঝুঁকি বিবেচনা ছাড়া ক্যাপিটাল বাজেটিং টেকনিকের বি নাম পার্টে কী আছে দেখো। এ পার্টে আমি বলছি ট্রেডিশনাল মেথড, যেখানে আমি 3টে মেথডের কথা উল্লেখ করছি। আর নাম্বার বিতে মডার্ন মেথড বা ডিসকাউন্টেড মেথড। তো এইখানে 4টে মেথড উল্লেখ করছি। মূলত এই মেথডগুলোতেও শুধু রিটার্ন বিবেচনা করেই প্রজেক্ট কোনটা ভালো বিবেচনা করা হবে, এখানেও সে ঝুঁকি বিবেচনা করা হবে না। কিন্তু এখানে ট্রেডিশনাল থেকে একটু বাড়তি যে অ্যাডভান্টেজ সেটা হলো এখানে যে একই সাথে টাইম ভ্যালু বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে এটাকে বলা হচ্ছে ডিসকাউন্টেড মেথড, অর্থাৎ প্রজেক্টে বিনিয়োগ করলে যে আমরা খরচটা করবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে আমার খরচের প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে। আর যে প্রজেক্ট থেকে যে ভবিষ্যতে রিটার্নগুলো পাবো সেটা হচ্ছে ফিউচার ভ্যালুতে বেনিফিটগুলো দেওয়া থাকে। এখন এখানে প্রজেক্ট কোনটা ভালো মন্দ বিবেচনা করতে গেলে সেই ফিউচার বেনিফিটগুলোকে এখানে প্রত্যেকটা ফর্মুলাই প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা হবে, এবং প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা কী হবে, একটা ডিসকাউন্টের দ্বারা ডিসকাউন্টিং করার মাধ্যমে। এই জন্য এটাকে বলা হচ্ছে মডার্ন মেথড অথবা ডিসকাউন্টেড মেথড। তো এখানে কোন মেথডগুলো উল্লেখ আছে দেখো, প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, সংক্ষেপে এনপিভি। মূলত এনপিভির বিষয়টাই কিন্তু প্রতিটা ফর্মুলাই মোরাললেস অ্যাপ্লাই হবে এখানে। তো এনপিভি বিষয়টা আমি সংক্ষেপ ডেফিনেশনটা আবার একটা হাইলাইট করি, কারণ এটি যেহেতু চ্যাপ্টারের অন্যতম মূল একটা ক্রাইটেরিয়া। যে এনপিভি হচ্ছে একটা প্রজেক্টে বিনিয়োগ করলে আমি যে খরচটা করব
সেই খরচটা বেশি নাকি প্রজেক্টের বিনিয়োগ করার পর ভবিষ্যতে যে বেনিফিটগুলো পাবো সেই বেনিফিটগুলোর প্রেজেন্ট ভ্যালুর যোগফল বেশি। অর্থাৎ প্রজেক্টের বিনিয়োগ করলে ভবিষ্যতে যে বেনিফিটগুলো পাওয়া যাবে সেই বেনিফিটগুলোর প্রেজেন্ট ভ্যালুর যোগফল থেকে প্রজেক্টের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট খরচটা বিয়োগ করা হয়। বিয়োগ করলে ফলাফল যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝতে পারবো খরচের থেকে বেনিফিটের যোগফলটাই বেশি। আর যদি ফলাফলটা নেগেটিভ হয় তাহলে বুঝতে পারবো খরচের থেকে বেনিফিটের যোগফলটা কম। অর্থাৎ এনপিভি পজিটিভ হলে প্রজেক্ট লাভজনক, দ্যাট মিনস প্রজেক্টের খরচ থেকে প্রফিট বেশি। আর এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে প্রজেক্ট অলাভজনক, অর্থাৎ খরচ থেকে বেনিফিটের পরিমাণটা কম। অর্থাৎ এখন এখানে দেখো এই এনপিভি বিষয়টা আমি এখানে শুধু ডেফিনেশন আকারে বলছি, এগুলো অঙ্কের সামনে বিভিন্ন টেকনিকে আলোচনা হবে। তো এটা নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, আগামীতে যে টেকনিকগুলো তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাবো সেখানে আলোচনা যাচ্ছি। আর আরেকটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এই প্রত্যেকটা মেথডেই অর্থাৎ ডিসকাউন্টিংয়ের মাধ্যমে প্রজেক্টটা অর্থাৎ টাইম ভ্যালু মানে বিবেচনায় নিয়ে কোন প্রজেক্টটা ভালো সেটা বিবেচনা করা হবে। তো এই সমস্ত টেকনিকগুলো আসলে ফার্স্ট ইয়ারের আলোচনার বিষয়, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাব না। আমি জাস্ট প্রথমে সংক্ষেপে এটুকু বলতে চাই যে এই সমস্ত টেকনিকগুলো হলো এমন কিছু টেকনিক যেখানে প্রজেক্টের লাভজনকতা যাচ্ছে শুধুমাত্র রিটার্নটাকে বিবেচনায় নেওয়া হয়, সেখানে ঝুঁকি বিবেচনায় নেওয়া হয় না। তো তোমাদের মূল যে আলোচনার বিষয়, যেটা তোমাদের পরীক্ষায় থার্ড ইয়ারে বেশি আসবে এবং এগুলোই মূলত ইম্পর্টেন্ট বিষয় তোমাদের আলোচনা। আর সেগুলো হলো যে একটা প্রজেক্টের টেবল বাজেটিং টেকনিকে আমরা এমন কিছু টেকনিক অবলম্বন করব যেখানে প্রজেক্টের একই সাথে রিটার্ন এবং রিস্ক দুটোই বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ প্রজেক্টের লাভজনকতা শুধু যাচাই করা হবে না, প্রজেক্টে বিনিয়োগ করলে প্রজেক্টের ঝুঁকি কতটুকু সেটাও বিবেচনায় নেওয়া হবে। এবং এটাই মূলত একটা কমপ্লিট ডিসিশন হবে বিনিয়োগের জন্য, কারণ শুধু রিটার্ন দেখলে হবে না, রিস্কও দেখতে হবে। আর এখন এইখানে যে টেকনিকগুলো দেওয়া আছে প্রতিটা টেকনিকে কিন্তু রিটার্নের সাথে পাশাপাশি ঝুঁকি বিবেচনা নেওয়া হয়েছে। এগুলো তো আমি একসাথে আলোচনা করব না, আমি প্রত্যেকটা টেকনিকগুলো তোমাদের কিছু অনলাইন ক্লাস নেব, প্রত্যেকটা টেকনিক আলাদা ডিসকাশন করব, যাতে করে যেদিন যে বিষয়টা আলোচনা করবো সেটা কমপ্লিটলি আমরা ডিসকাসে যেতে পারি। তো এখানে শুধু নামগুলো উল্লেখ করছি: রিস্ক অ্যাডজাস্ট ডিসকাউন্টেড, সার্টেনটি ইকুইভ্যালেন্ট মেথড, ডিসিশন ট্রি অ্যাপ্রোচ, সেন্সিটিভিটি অ্যানালাইসিস, সিনারিও অ্যানালাইসিস, প্রফিটেবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ। মূলত এই মেথডগুলো তোমাদের পরীক্ষায় আসবে আর বইতে এগুলি দেওয়া আছে। এখন আমি আগামীতে তোমাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং এক একটা মেথড নিয়ে আমি বোর্ড তোমাদের অঙ্ক সলিউশন সহ এই বিষয়ে যত আলোচনা কমপ্লিটলি ডিসকাস করার চেষ্টা করব। তো স্টুডেন্টস, আমি তোমাদেরকে উইথ কনসিডারিং দ্য রিস্ক সেই বিবেচনায় তোমাদের বেশ কতগুলো মেথড তোমাদের দেখেছি কেবল বাজেটিংয়ের। তার মধ্যে অন্যতম একটা মেথড ছিল রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড। তো আজকে তোমাদের আমি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড এই মেথড অনুযায়ী আমি একটা অঙ্ক দেখাবো এবং পাশাপাশি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেডটা কী সেটাও আমি অঙ্কের বিষয়বস্তুর মধ্যেই আলোচনা করব। তো আগে অঙ্কটা কী আছে তোমরা দেখো। আগে বলতেছি যে আজকের অঙ্কটার মূল আলোচনার বিষয় কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড, এবং আমি প্রত্যেকটা ডেফিনেশন মূলত অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেডের আলোচনাটা আসলে অঙ্কের বি নাম্বার রিকোয়ারমেন্টটা যখন আমি সলিউশন করব সেই মুহূর্তে এটার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে আমি এটার বিষয়ে কোনো কথা বলবো না। অঙ্কের ধারাবাহিকতায় যে আলোচনাগুলো আসবে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি যখন সময় আসবে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টের আলোচনার বিষয়টা, তখন সেটা পুরো বিষয়টা একসাথে ধারণা এসে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের সামনে একটা অঙ্ক দেওয়া আছে এক্সাম্পল 7, এটা কমার্স পাবলিকেশনের বই থেকে এক্সাম্পল 7 এই অঙ্কটা আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করছি। তা আমরা আগে অঙ্কটা বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে XY লিমিটেড ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ দ্য টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট A and B। XY লিমিটেড কোম্পানি তারা দুইটা পরস্পর বর্ধনশীল প্রকল্প A এবং B এই দুটোর মধ্যে কোনটাকে চয়েস করবে সেইটা তারা বিবেচনায় নিচ্ছে। পরস্পর বর্ধনশীল প্রকল্প বলতে কী বোঝায়? অর্থাৎ বিনিয়োগকারীর হাতে টাকা সীমিত, এখন চাইলেই সে A এবং B দুটোতেই বিনিয়োগ করতে পারবে না। যে কোনো একটা বিনিয়োগ করলে অন্যটা বিনিয়োগের সুযোগ তার হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটাকে চয়েস করলে অন্যটা বর্জন করতে হয়। অর্থের সীমাবদ্ধতা বা অন্য কোনো কারণে হোক দুটোর মধ্যে যে কোনো একটাকেই তার চয়েস করতে হবে। এখন এখানে প্রজেক্ট A এবং B দুটোর মধ্যে কোনটাকে চয়েস করবে সেই সিদ্ধান্ত সে এখানে নেবে। কীভাবে নেবে? কেবল বাজেটিং টেকনিকের মাধ্যমে। আচ্ছা, এখন দেখো দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল ব্র্যাকেটে লেখা আছে কেও ইজ 15%।
অ্যান্ড রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%। আচ্ছা, এখন দেখো এই কস্ট অফ ক্যাপিটাল বলতে কী বোঝায়? কস্ট অফ ক্যাপিটাল বলতে বোঝায় যেটা হচ্ছে এই ফান্ডটা যদি মূলধন সংগ্রহ করতে চায়, সেই মূলধন সংগ্রহটা হয়তো তার ব্যাংক থেকে লোন নিয়ে করতে হবে বা অন্য কোনো মাধ্যম থেকে সেই অর্থটা সংগ্রহ করতে হবে। তো এই অর্থটা সংগ্রহ করতে গেলে সেটার পিছনে অবশ্যই একটা কস্ট আছে। মূলধন সংগ্রহ করতে গেলে মূলধনের পিছনে তাকিয়ে কী করতে হয়? একটা ব্যয় করতে হয়। এখন ধরো সে যদি ব্যাংক থেকে সেই টাকাটা লোন নিয়ে আনে, তাহলে ব্যাংকে হয়তো 15% হারে সুদ দিতে হবে। তাহলে ওইটাই মূলত কস্ট অফ ক্যাপিটাল। তো সেই কস্ট অফ ক্যাপিটালটা অঙ্কে একটা মান দেওয়া আছে 15%। এটা একটা কমন মান, যেটা এ এবং বি উভয়ের জন্য সাধারণভাবে প্রযোজ্য। এবং আরেকটা দেওয়া আছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটাও অঙ্কে তোমাদের একটা কমন মান হিসেবে দেওয়া থাকবে। এটা বলতে কী বোঝায়? তো এটা এক অঙ্কে এক রকম মান দেওয়া থাকতে পারে। এটার বিষয় রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমরা কী বুঝি আসলে? অর্থাৎ গভর্নমেন্টের যে সমস্ত সিকিউরিটি আছে, ট্রেজারি বিল, তারপর সেভিং সার্টিফিকেট ইত্যাদি, যে সমস্ত জায়গায় বিনিয়োগ করলে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অর্থাৎ ওই কোনো রকম ঝুঁকিমুক্ত ছাড়াই যেখানে বিনিয়োগ করা যায় এবং সেই ঝুঁকিমুক্ত প্রজেক্ট থেকে যে রিটার্নটা পাওয়া যাবে সেটাকে বলা হয় রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এই মানটা হচ্ছে একটা কমন মান। অর্থাৎ অঙ্কে যখন আমরা RAD এর অঙ্ক করতে যাব, তখন এইটাকে বলা হয় RF বা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, যেটা কিন্তু প্রজেক্ট এ এবং বি উভয়ের জন্য কমন মান হিসেবে এখানে 10% সেটা অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আরও কী তথ্য দেওয়া আছে? দ্য ফার্ম হ্যাজ গ্যাদার্ড দ্য ফলোয়িং বেসিক ক্যাশ ফ্লো অ্যান্ড রিস্ক ইন্ডেক্স ডাটা ফর ইচ প্রজেক্ট। এখন এই প্রজেক্ট এ এবং বি এর ভবিষ্যতে কী ক্যাশ ফ্লো হবে এবং কোন প্রজেক্টে কতটুকু ঝুঁকি আছে সেইটার একটা রিস্ক ইন্ডেক্স প্রজেক্ট এ এবং বি এর জন্য আলাদাভাবে উল্লেখ করা আছে। তো দেখো প্রজেক্ট এতে কী লেখা আছে। এখানে 0 ইয়ারে যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে, এটা দ্বারা আসলে কী বোঝায়? 0 ইয়ার মানে বর্তমান বছর, এই মুহূর্তে যে সময়টা, সেটাকে বলা হয় 0 ইয়ার। এই 0 ইয়ারের ক্যাশ ফ্লো প্রজেক্ট এতে দেওয়া আছে 75,000, বিতে দেওয়া আছে 1 লাখ। এই 0 ইয়ারের ক্যাশ ফ্লো দ্বারা মূলত ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে বোঝায়। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রাথমিক খরচ, এটাকে আমরা মাইনাস দ্বারা চিহ্নিত করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমার NCO, নিট ক্যাশ আউটলে। প্রজেক্টে বিনিয়োগ করলে আমার যে খরচটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে নিট ক্যাশ আউটলে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা কিন্তু আসলে খরচ বোঝায়, এটা কিন্তু আসলে বেনিফিট বোঝায় না, এটাকে খরচ বোঝায়। এবং খরচটা অবশ্যই অঙ্কে প্রেজেন্ট ভ্যালুতে দেওয়া থাকবে, কারণ বিনিয়োগ তো বর্তমানে করছি আমরা, এটা কখন ভবিষ্যৎ হতে পারে না। এটা প্রেজেন্ট ভ্যালুতে দেওয়া আছে। প্রজেক্ট এতে 75,000 টাকা, বিতে খরচ হবে কত? 1 লাখ টাকা। এরপর তোমরা দেখো, যদি প্রজেক্ট এতে বিনিয়োগ করে 75,000 টাকা আমার এই মুহূর্তে খরচ হবে, যেটা প্রেজেন্ট ভ্যালুতে দেওয়া আছে, এবং বিনিয়োগ করার পর 1 বছর পর থেকে আগামী 5 বছর পর্যন্ত এই বেনিফিটগুলো আমার সামনে আসবে। কত? ইয়ার 1-এ 20,000 টাকা, ইয়ার 2-তে 22,000 টাকা, ইয়ার 3-তে 30,000 টাকা, ইয়ার 4-এ 22,000 টাকা, ইয়ার 5-এ 27,000 টাকা। অর্থাৎ এই ক্যাশ ফ্লোগুলো আগামী 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, প্রত্যেক বছরের শেষে এই বেনিফিটগুলো আমার সামনে আসবে। অর্থাৎ এই বেনিফিটগুলো কিন্তু ফিউচার ভ্যালু, এগুলো সব প্রত্যেকটা কী ভ্যালু? কারণ বিনিয়োগ করলে বিনিয়োগের বেনিফিটটা তো ফিউচারেই পাওয়া যায় এবং আগামী 5 বছরে এই বেনিফিটগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা পেতে থাকবো। এখন দেখো প্রজেক্ট এর একটা রিস্ক ইন্ডেক্স দেওয়া আছে 1.5। এই রিস্ক ইন্ডেক্সটা মূলত বিটা দ্বারা চিহ্নিত করা হয়। এই রিস্ক ইন্ডেক্স জিনিসটা কী? প্রত্যেকটা প্রজেক্টেই আলাদা আলাদা ঝুঁকির পরিমাপ থাকে। অর্থাৎ এক একটা কোম্পানিতে বিনিয়োগ করলে এক এক রকম ঝুঁকি আছে, কোনো প্রজেক্টে ঝুঁকি বেশি, কোনো প্রজেক্টে ঝুঁকি কম। এখন একটা প্রজেক্টের ঝুঁকি কতটুকু সেটার একটা পরিমাপ এখানে দেওয়া আছে, রিস্ক ইন্ডেক্স। প্রজেক্ট এতে দেওয়া আছে 1.5 আর প্রজেক্ট বিতে দেওয়া আছে 0.8। এই রিস্ক ইন্ডেক্স যেই প্রজেক্টে বেশি সেই প্রজেক্টের ঝুঁকিও বেশি, আর রিস্ক ইন্ডেক্স যে প্রজেক্টে কম থাকবে সেই প্রজেক্টে ঝুঁকিও কম। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করো যে প্রজেক্ট বিতে বিনিয়োগ করলে কিন্তু আমার খরচ হবে 1 লাখ টাকা, এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর এবং বিনিয়োগ করার পর আগামী 5 বছরে নিম্নলিখিত বেনিফিটগুলো আমাদের সামনে পাওয়া যাবে। 25, 26, 27, 28, 30,000 এরকম বেনিফিটগুলো আমাদের সামনে আসবে। এখানে একটা বিষয় তোমাদের লক্ষণীয়, সেটা হলো এই যে রিস্ক ইন্ডেক্স, এই ইনভেস্টর সাধারণত চায় যে যদি কোনো প্রজেক্টে ঝুঁকি বেশি থাকে, যদি সে সেখানে বিনিয়োগ করতে চায়, তাহলে ইনভেস্টরের সেই প্রজেক্ট থেকে রিটার্নের প্রত্যাশা বেশি থাকে। আর যদি কোনো প্রজেক্টের ঝুঁকি কম থাকে, তাহলে সেই প্রজেক্ট থেকে ইনভেস্টরের রিটার্নের প্রত্যাশাও কম থাকে। তো এখন এই অঙ্কটায় একটা রিকোয়ারমেন্ট, নম্বর রিকোয়ারমেন্টে কী বলেছে দেখো, ফাইন্ড এনপিভি অফ ইচ প্রজেক্ট ইউজিং ফার্মস কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ এখানে
প্রজেক্ট এ এবং বি এই দুটোর মধ্যে কোনটা ভালো এটা মূল্যায়ন করার জন্য এই নম্বরে আমাদের এনপিপির মাধ্যমে ডিসিশন নিতে বলছে। এবং সেখানে এনপিপি করতে গেলে আমরা জানি যে অঙ্কের ডিসকাউন্ট রেট ব্যবহার করতে হয়, যে ডিসকাউন্টের দ্বারা এই যে ফিউচার ক্যাশ বেনিফিটগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে আনতে হয়। সেক্ষেত্রে ডিসকাউন্ট রেটটা কী অ্যাপ্লাই করতে বলছে? কস্ট অফ ক্যাপিটাল, সেটা কত পার্সেন্ট? 15%। অর্থাৎ এ নাম্বার রিকোয়ারমেন্ট থেকে যখন আমরা প্রজেক্টের এনপিপি করবো, প্রজেক্ট এ এবং বি এই দুইটা প্রজেক্টের জন্যই আমার ডিসকাউন্ট রেটটা 15% হারে ব্যবহার করতে হবে। প্রজেক্ট এও 15%, বিতেও 15%। আচ্ছা, এইবার এখানে আরেকটা বিষয় আলোচনার বিষয় দেখো। সাধারণত যদি কোনো প্রজেক্টের উভয় প্রজেক্টে সমান ডিসকাউন্টের দ্বারা এনপিপি করা হয়, তাহলে উভয়ের প্রজেক্টের ঝুঁকির কোনো তারতম্য করা হয় না। তখন ধরে নেওয়া হয় ওই প্রজেক্টের ঝুঁকি সমান, কিন্তু আসলে তো ঝুঁকি তো সমান না। তো এই প্রজেক্টে রিস্ক ইন্ডেক্স 1.5, বি প্রজেক্টে রিস্ক ইন্ডেক্স হচ্ছে 0.8। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে প্রজেক্ট বিতে ঝুঁকি কম আর এতে ঝুঁকি বেশি। এখন যদি আমরা এই কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি প্রজেক্ট এ এবং বি এর এনপিভি বের করি, তো সেই ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে যে ঝুঁকির যে কম বেশি আছে সেটা কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে না। অর্থাৎ এটা কিন্তু সেই ট্রেডিশনাল মেথড যেটা আমাকে শুরুতে আলোচনা করতেছিলাম, যে সাধারণভাবে এনপিভি যারা আমরা করছি সেই এনপিভিতে কিন্তু ঝুঁকি তারতম্য বিবেচনা করা হয় না। এতে ঝুঁকি বেশি যদি হয় তাহলে এইটার ডিসকাউন্ট কিন্তু বেশি নিতে হবে। আর বি এর যেহেতু ডিসকাউন্ট কম, সেই কারণে এটা ডিসকাউন্টটা কী করতে হবে? কমিয়ে নিতে হবে। অর্থাৎ যদি কোনো প্রজেক্টের ঝুঁকি বেশি হয়, সাধারণত যদি ঝুঁকি বিবেচনা নিতে হয় তাহলে সেই প্রজেক্টের এনপিভি করার সময় ডিসকাউন্টের মাত্রা বেশি নিতে হয়। আর যদি কোনো প্রজেক্টের ঝুঁকির মাত্রা কম হয় তাহলে সেই প্রজেক্টের এনপিভি বের করার সময় ডিসকাউন্টের মাত্রা কমিয়ে নিতে হয়। কিন্তু এই নাম্বারে কিন্তু সেই বিষয়টা বিবেচনা নেওয়া হচ্ছে না। অর্থাৎ উভয় প্রজেক্টের এনপিভি সেই 15% যে একটা গড়মান দেওয়া আছে মূলধন সংগ্রহের ব্যয়, সেটা দিয়ে এনপিভি করতে বলছে। তার মানে এই নাম্বার দিয়ে যদি আমরা এনপিভি বের করি, প্রজেক্ট কোনটা ভালো মন্দ বিবেচনা করা হবে শুধু রিটার্নের ভিত্তিতে, কিন্তু রিস্ক বিবেচনা এখানে আসবে না। এইবার দেখো বি নাম্বার কি আলোচনা বলছে। ইউজ RADR ফর ইচ প্রজেক্টস টু ডিটারমাইন দেয়ার রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি। অর্থাৎ এখানে RADR একটা মেথড অ্যাপ্লাই করতে বলছে। এই RADR মেথডটা কি? RADR একটা সূত্র আছে যেটা অঙ্কের সলিউশনে আমি দেখাবো। অর্থাৎ RADR এর মাধ্যমে প্রজেক্টের ঝুঁকির সাথে সমন্বয় করে ওই প্রজেক্টের এনপিভি বের করার জন্য একটা ডিসকাউন্ট বের করা হবে। আবার বলতেছি, RADR হলো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড। অর্থাৎ এই মেথডের মাধ্যমে প্রজেক্টের ঝুঁকির সাথে সমন্বয় করে প্রজেক্টের এনপিভি বের করার জন্য একটা ডিসকাউন্ট বের করা হবে। এখন আমরা দেখতে পাবো যেই প্রজেক্টের রিস্ক ইন্ডেক্স বেশি সেই প্রজেক্টের ডিসকাউন্ট রেট বেশি হবে, আর যেই প্রজেক্টের রিস্ক ইন্ডেক্স কম সেই প্রজেক্টের ডিসকাউন্ট রেটটা কম হবে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে বি নাম্বার রিকোয়ারমেন্টের মাধ্যমে যখন আমরা RADR এর মাধ্যমে এ এবং বি এর রিস্ক ইন্ডেক্স রিস্ক অ্যাডজাস্ট ডিসকাউন্ট বের করবো, সেটা কিন্তু এই প্রজেক্টের ডিসকাউন্টটা বেশি হবে, বি প্রজেক্টের ডিসকাউন্ট রেটটা কম হবে। এখন ওই ডিসকাউন্ট থেকে যখন আমরা এনপিভি বের করবো, তো সেই এনপিভিতে কিন্তু আসলে রিটার্ন এবং রিস্ক দুইটাই বিবেচনায় নেওয়া হবে। তো আমরা পর্যায়ক্রমে এ এবং বি সেই সলিউশনটা আমরা দেখব। তো স্টুডেন্টস, এ নাম্বারটা আমরা আগে দেখি। তো আগে বলতেছি এ নাম্বার কিন্তু এমন একটা মেথড, শুধু এনপিভি, সেখানে কিন্তু ঝুঁকি বিবেচনায় না নিয়ে শুধুমাত্র কস্ট অফ ক্যাপিটাল, যেটা উভয়ের ক্ষেত্রেই সমান, এতেও 15%, বিতেও 15%, সমান ডিসকাউন্ট নিয়ে আমরা এনপিভি করবো। স্বাভাবিকভাবে সেখানে ঝুঁকি বিবেচনা নেওয়া হবে না। এবং এখন দেখো তাহলে সেটার মাধ্যমে এনপিভি রেজাল্টটা কী আসে। তো স্টুডেন্ট দেখো, এখন আমাদের এনপিভি মানে কি? এনপিভি বের করার সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু অফ এনসিভি মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। অর্থাৎ প্রজেক্টে বিনিয়োগ করলে যে বেনিফিটগুলো আসবে, প্রজেক্ট এতে বিনিয়োগ করলে 20,000, 22,000, 30,000 এই যে বেনিফিটগুলো পাওয়া যাবে, সেই বেনিফিটগুলো ফিউচার, সেই বেনিফিটগুলোর প্রেজেন্ট ভ্যালু করতে হবে। সেখান থেকে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও, যে প্রাথমিক যে খরচটা করছি সেই খরচের প্রেজেন্ট ভ্যালু বিয়োগ করতে হবে। অর্থাৎ বেনিফিট থেকে খরচের প্রেজেন্ট ভ্যালু বিয়োগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে এনপিভি। ঠিক আছে? তো এখন তোমরা দেখো এনপিভি রেজাল্টটা কী আসে। প্রজেক্ট এ ইয়ার 1 থেকে 5 পর্যন্ত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা কিন্তু এই যে বেনিফিটগুলো, এটাকে আরেকটা নাম বলা যায় এনসিবি। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের আরেকটা নাম হলো কি? এনসিবি বা নিট ক্যাশ বেনিফিট। তাহলে ইয়ার 1-এ আমরা ক্যাশ ফ্লো পাইতেছি কত? 20,000, ইয়ার 2-তে 22,000, এইভাবে পর্যায়ক্রমে 5 বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে। এখন আগে বলতেছি এই যে বেনিফিটগুলো আমরা পাবো সবগুলো কিন্তু ফিউচারে। এখন সেই ফিউচার ক্যাশ ফ্লোটা প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে। প্রেজেন্ট ভ্যালুতে আনতে গেলে একটা ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর @ 15%, এই
15% দ্বারা প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু জানার জন্য ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। এই ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার একটা সূত্র তোমাদের আমি দেখিয়ে দিই। ইয়ার ওয়ানের যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা, এটা কীভাবে আসছে? 1/1 প্লাস r⁴n। এখানে r এর মানটা হচ্ছে কত পার্সেন্ট? 15%। আর n এর মানটা ইয়ার ওয়ানে হবে কত? 1। এখন এটাকে সমাধান করলে 0.870 এই মানটা আসবে। আচ্ছা, এই মানটা দ্বারা কী বোঝায়? অর্থাৎ 1 বছর পর যে 1 টাকা পাওয়া যাবে, সেই 1 টাকার বর্তমান মূল্য হচ্ছে 0.87 পয়সা, অর্থাৎ প্রায় 87 পয়সার মতো। অর্থাৎ 1 বছর পরের 1 টাকা বর্তমানে আনলে সেটার ভ্যালু, মূল্য, টাকার পরিমাণে কমে যাচ্ছে। এখন যদি এটা ইয়ার 2-তে বের করতে চাই, তাহলে এন এর মানটা 2 হয়ে যাবে। ইয়ার 3-তে বের করতে চাই, এন এর মানটা 3 হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে প্রথমটা হচ্ছে 1 বছর পরে যে 1 টাকা পাবো সেটার বর্তমান মূল্য। এটা হচ্ছে 1 টাকা যদি 2 বছর পরে পাই সেটার বর্তমান মূল্য। এটা হচ্ছে কত? 3 বছর পরে যে 1 টাকা পাবো সেটার বর্তমান মূল্য। এইভাবে এটা হচ্ছে কত? 5 বছর পরে যে 1 টাকা পাবো সেটার বর্তমান মূল্য। এখন প্রশ্ন হলো, 1 টাকার প্রেজেন্ট ভ্যালু আমরা কেন বের করতে যাচ্ছি? 1 টাকার প্রেজেন্ট ভ্যালু দিয়ে যদি আমরা টোটাল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা এনসিডিকে গুণ করি, তাহলে টোটাল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটাকেও প্রেজেন্ট ভ্যালুতে আনা যাবে। অর্থাৎ এই 1 টাকার প্রেজেন্ট ভ্যালু দিয়ে যদি আমরা 20,000 টাকাকে গুণ করি, তাহলে 20,000 টাকা পাইতেছি আমরা 1 বছর পরে, সেইটার বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 17,400 টাকা। এইভাবে ইয়ার 2 এর 1 টাকার প্রেজেন্ট ভ্যালু থেকে যদি আমরা 22,000 টাকা গুণ করি, তাহলে 22,000 টাকার প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। এইভাবে প্রত্যেকটা প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর দ্বারা সেই বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যদি গুণ করি, তাহলে সেই ফিউচার ক্যাশ ফ্লোটা প্রেজেন্ট ভ্যালুতে চলে আসবে। এখন অর্থাৎ আমরা এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো আমরা এখানে আমরা বের করছি, এটা কিন্তু তোমাদের টেবিলে দেওয়া থাকে, অঙ্কের নিচে, সেখান থেকে বের করা যায়। অথবা ফর্মুলা যদি তোমরা বের করতে চাও, তাহলে সূত্র হচ্ছে কি? 1/1 প্লাস r⁴n। এই n এর মানটা ইয়ার 1-এ হবে 1, ইয়ার 2-তে হবে 2, ইয়ার 3-তে হবে 3, ইয়ার 4-এ হবে 4, ইয়ার 5-এ হবে 5। এইভাবে এই ফর্মুলার মাধ্যমে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বের করে আমরা এখানে বসাবো, এবং সেই ফ্যাক্টরগুলো মূলত আবার বলতেছি 1 টাকার প্রেজেন্ট ভ্যালু। সেই 1 টাকার প্রেজেন্ট ভ্যালু দ্বারা সংশ্লিষ্ট বছরের ক্যাশ ফ্লোকে গুণ করলে সে ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালুতে চলে আসবে। অর্থাৎ এইখানে এই কলামে যে টাকাগুলো দেওয়া আছে, এটা 1 কলামের সাথে 2 কলাম গুণ করার পর 3 কলাম পাওয়া যাবে। এই 3 কলাম প্রত্যেকটা মান হলো ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু। এখন সেই ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু কত আসছে? 79,775 টাকা। তো 79,775 টাকা এটা হচ্ছে প্রজেক্ট এর আগামী 5 বছরে যে আমরা ক্যাশ ফ্লোগুলো পাবো, সেই ক্যাশ ফ্লোগুলোর প্রেজেন্ট ভ্যালু। সেই ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে যদি প্রাথমিক বিনিয়োগ খরচটা 75,000 টাকা, যেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও, অর্থাৎ বেনিফিটের প্রেজেন্ট ভ্যালু থেকে খরচের বিনিয়োগের প্রেজেন্ট ভ্যালু বিয়োগ করি, তাহলে ফলাফলটা কত আসছে? 4,775। এটা হচ্ছে প্রজেক্ট এর এনপিভি। এখন এনপিভিটা পজিটিভ হওয়া দ্বারা কী বোঝাচ্ছে? যে খরচ থেকে বেনিফিট বেশি, খরচ থেকে বেনিফিটটা বেশি, তাহলে কিন্তু প্রজেক্ট এ লাভজনক বোঝাচ্ছে। আচ্ছা, এইবার আমরা বি প্রজেক্টের কী রেজাল্ট আসে আমরা দেখি। দেখো, বি প্রজেক্টে আগামী 5 বছরে 25, 26, 27, 28, 30 এই ক্যাশ ফ্লোগুলো পাওয়া যাবে। তো 15% দ্বারা ফ্যাক্টরের মান এ এর বেলায় যে মানগুলো পাওয়া গেছে, বি এর বেলায় ঠিক একই মানগুলো পাওয়া যাবে। এখন এই প্রতিটা ক্যাশ ফ্লোকে তাদের প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর দ্বারা গুণ করলে প্রতিটা ক্যাশ ফ্লো প্রেজেন্ট হতে চলে আসবে। এইভাবে প্রজেক্ট বি এর আগামী 5 বছরের ভবিষ্যতের প্রাপ্তব্য যে ক্যাশ ফ্লোগুলো আছে সবগুলোকে প্রেজেন্ট ভ্যালু আনছি। সেই প্রেজেন্ট ভ্যালু যোগফলটা কত আসছে? 90,098। এখন প্রজেক্ট বি এর ক্যাশ বেনিফিটের প্রেজেন্ট ভ্যালু থেকে খরচ, প্রাথমিক বিনিয়োগের খরচটা বাদ দিছি, এখানে কিন্তু এনপিভি কিন্তু নেগেটিভ আসছে। তো এনপিভি নেগেটিভ আসার মানেটা হলো যে বেনিফিটগুলোর প্রেজেন্ট ভ্যালু থেকে প্রজেক্টের প্রাথমিক বিনিয়োগের খরচটা বেশি। তো এখানে এনপিভি কিন্তু সেই কারণে নেগেটিভ আসছে, অর্থাৎ খরচ থেকে, আয়ের থেকে খরচের পরিমাণটা বেশি হয়েছে। তাহলে এখন আমরা এ নাম্বার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দেখতে পাই যে প্রজেক্ট এ লাভজনক আর বি হচ্ছে অলাভজনক, এবং এই সিদ্ধান্ত আমরা কীভাবে নিলাম? এনপিভির মাধ্যমে। এবং এনপি বের করার সময় ডিসকাউন্টটা কত পার্সেন্ট নিয়েছি আমরা? প্রজেক্ট এ এবং বি উভয় ক্ষেত্রেই কস্ট অফ ক্যাপিটাল যেটা আমাদের দেওয়া আছে 15%। আচ্ছা, এখন স্টুডেন্টস এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেহেতু দুইটা প্রজেক্টই 15% ডিসকাউন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ডিসকাউন্ট কিন্তু উভয় ক্ষেত্রে সমান নেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু ঝুঁকি বিবেচনায় নেওয়া হয় না।
অর্থাৎ এনপিভির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বটে, দেখা যাচ্ছে প্রজেক্ট এ ভালো আর বি অলাভজনক, কিন্তু এখানে ঝুঁকিটা বিবেচনায় নেওয়া হয় না। কারণ যদি ঝুঁকি বিবেচনা নিতে চাই তাহলে এ এবং বি এর ডিসকাউন্ট সমান হবে না, অবশ্যই তারতম্য হবে, এবং সেটা বের করতে হবে কিসের মাধ্যমে? রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টের মাধ্যমে। এবং সেই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টের মাধ্যমে আমরা অবশ্যই দেখতে পাবো যে এ প্রজেক্টের ডিসকাউন্ট রেটটা বেশি হবে আর বি প্রজেক্টের ডিসকাউন্ট রেটটা কম হবে। এ প্রজেক্ট ডিসকাউন্টটা কেন বেশি হবে? এ প্রজেক্টের রিস্ক ইন্ডেক্স বেশি, দ্যাট মিনস ঝুঁকি বেশি। আর বি প্রজেক্টের ডিসকাউন্টটা কম হবে কেন? কারণ বি প্রজেক্ট রিস্ক ইন্ডেক্স কম, অর্থাৎ ঝুঁকিও কম। তো এখন আমরা সেই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা বের করবো, দেন আমরা নতুনভাবে আবার এনপিভি বের করবো। এইবার আমরা ঝুঁকি বিবেচনা নিয়ে নতুন করে আবার এনপিভি বের করবো। তো স্টুডেন্টস, আমরা এখন সেই ফর্মুলায় যাব। তো স্টুডেন্টস, আমাদের অঙ্কের বি নাম্বার রিকোয়ারমেন্টের বিষয় ছিল যে আমরা এখানে এনপিভি বের করবো, এবং এনপিভি বের করার সময় আমরা আরএডিআর বা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টের মাধ্যমে প্রজেক্টের ঝুঁকি অনুযায়ী তাদের রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট বের করবো, এবং সেটা থেকে আমরা প্রজেক্টগুলোর এনপিভি বের করবো। তো এখন কী লেখা আছে দেখো, ইউজ আরএডিআর ফর ইচ প্রজেক্ট টু ডিটারমাইন দেয়ার রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি। অর্থাৎ আরএডিআর ইউজ করতে বলছে ইচ প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের বেলায় কী জন্য? টু ডিটারমাইন দেয়ার রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি। দেখো, এনপিভি বের করব, তো এনপিভি বের করার সময় ডিসকাউন্ট রেটটা আমরা রিকোয়ারমেন্ট এতে আমরা কস্ট অফ ক্যাপিটাল 15% নিয়েছিলাম, কিন্তু কস্ট অফ ক্যাপিটাল 15% নিয়েছিলাম এ এবং বি উভয় ক্ষেত্রে সমান সমান নিয়েছিলাম। তো উভয় ক্ষেত্রে সমান সমান কস্ট অফ ক্যাপিটাল নেওয়ার কারণে যেটা হয়েছিল সেটা হলো যে সেখানে ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়নি। কারণ কি? কারণ প্রজেক্ট এতে ঝুঁকি বেশি, বিতে ঝুঁকি কম। তো ঝুঁকি বেশি হলে সেটার ডিসকাউন্টের বেশি হওয়ার কথা ছিল, এবং বিতে ঝুঁকি কম থাকার কারণে তার ডিসকাউন্টটা কম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু রিকোয়ারমেন্ট এতে হয় না। এইবার আমরা আরএডিআর এর মাধ্যমে প্রজেক্ট এ এবং বি এর মাধ্যমে প্রথমত তাদের রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বের করবো, অর্থাৎ এমন একটা ডিসকাউন্ট রেট, সেই ডিসকাউন্ট রেটটা প্রজেক্টের ঝুঁকির সাথে সমন্বিত হয়ে বের হবে। অর্থাৎ ঝুঁকির সাথে সামঞ্জস্য বিধান করে আমরা তাদের প্রত্যেকের এ এবং বি এর আলাদা আলাদা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট বের করবো। তারপর আমরা ঠিক আগের নিয়মেই আমরা প্রজেক্ট এ এবং বি এর এনপিভি বের করবো। এনপিভি বের করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, শুধু এখানে পার্থক্য হলো ডিসকাউন্ট রেটটা আমরা 15% উভয় ক্ষেত্রে না নিয়ে আমরা নতুন করে একটা ডিসকাউন্ট রেট বের করবো, এবং সেটা হবে আরএডিআর। এবং আগে বলতেছি আরএডিআর এমন একটা ডিসকাউন্ট রেট যেটা ঝুঁকির সাথে সমন্বয় করে বের করা হয়। তো স্টুডেন্টস, এখানে তোমাদের একটা আলোচ্য বিষয়, তোমরা ফার্স্ট ইয়ারে সিএপিএম অ্যাপ্রোচ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নামে একটা মডেল শিখছো। তো সেই মডেলটা আর আরএডিআর মূলত একই জিনিস। তো আমরা এখন ফর্মুলাটাকে দেখি। তো স্টুডেন্টস, তো দেখো এখন আরএডিআর ফর্মুলাটা কি। আরএডিআর ফর্মুলা এখানে লেখা আছে, আরএফ মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস রিস্ক ইন্ডেক্স ইন্টু কেও মাইনাস আরএফ। আচ্ছা, এখন এই ফর্মুলাটায় এই আরএফ এবং কেও এই মান দুটো কিন্তু কমন। প্রজেক্ট এ এর বেলা আমরা 10% নেবো আরএফ, বি এর বেলাও আমরা আরএফ এর মান 10% নেব। কেও এর মানটা প্রজেক্ট এর বেলা 15%, বি এর বেলা 15% নেব, কিন্তু পার্থক্য হবে কোনখানে? রিস্ক ইন্ডেক্স। এই রিস্ক ইন্ডেক্সটা এ এর বেলা হবে 1.5 আর বি এর বেলা হবে 0.8। অর্থাৎ এই আরএডিআর বের করার ফর্মুলা এ এবং বি উভয় ক্ষেত্রে একই ফর্মুলা, এবং একই ফর্মুলায় আরএফ এবং কেও এই মান দুটো উভয় জায়গায় একই মান নেওয়া হবে, কিন্তু পার্থক্য হবে রিস্ক ইন্ডেক্সের মানটা। অর্থাৎ এইটা যেই প্রজেক্টের যেই মান রিস্ক ইন্ডেক্স দেওয়া থাকবে সেই মানটি বসাইতে হবে। আচ্ছা, এখন আমরা এ প্রজেক্টের বেলায় আরএডিআর যখন বের করবো, আরএফ দেওয়া আছে কত পার্সেন্ট? 10%, এবং আরএ দেওয়া আছে কত পার্সেন্ট? প্রজেক্ট এতে 1.5, আর কেউ দেওয়া আছে কত? 15%, আর আরএফ দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। তাহলে এখন একটা মান কত দাঁড়াচ্ছে? প্রজেক্ট এতে এই মানটা আসবে 17.50%। আচ্ছা, এইবার স্টুডেন্টস, এবার আমরা প্রজেক্ট বি এর আরএডিআর বের করব। তো প্রজেক্ট বি এর আরএডিআর বের করার সময় একই ফর্মুলাই আমরা ব্যবহার করব।
অর্থাৎ RF প্লাস RI ইন্টু কেও মাইনাস RF। স্টুডেন্টস এখানে খেয়াল করো, আমরা আগেই বলছি যে RF এবং কেও এই মান দুইটা প্রজেক্ট A, B এবং আরও যদি অন্য কোনো প্রজেক্ট থাকতো সবগুলোর বেলায় একই অঙ্কে এই মানের কোনো পরিবর্তন হয় না, সবগুলোর জন্য কমন মান দেওয়া থাকে। তো RF এর মান এখানে 10% রাখতে হবে। কিন্তু রিস্ক ইন্ডেক্স এইটা কিন্তু প্রজেক্ট ওয়াইজ যে মানটা দেওয়া থাকবে সেটা বসাইতে হবে। তো রিস্ক ইন্ডেক্স প্রজেক্ট বিতে কত দেওয়া আছে? 0.8। কেউ দেওয়া আছে কত %? এটাও কিন্তু কমন মান। কেওর মানটাও কিন্তু A এবং B উভয়ের জন্য কস্ট অফ ক্যাপিটাল উভয়ের জন্য কমন মান 15%। এখানে কিন্তু কোনো কোনো অঙ্কে কেও লেখা থাকতে পারে, কোনো কোনো অঙ্কে কেই লেখা থাকতে পারে। কেও কেই যেটাই লেখা থাকবে অঙ্কে তোমরা সেই মানটাই বসাবা। আর কখনো কখনো এটাকে RM লেখা যায়, সেটার একটা আলাদা ব্যাখ্যা আছে। তো অঙ্কে এটাকে কেও লেখা যায়, কেই লেখা যায়, RM লেখা যায়, সবগুলোই লেখা যায়। তো এখন দেখো, তো এখানে দুইটা জিনিস RF এবং কেও এই মান দুটো প্রজেক্ট A এবং B উভয়ের জন্য কমন মান ব্যবহার করতে হবে, যেটা অঙ্কে দেওয়া থাকবে। কিন্তু রিস্ক ইন্ডেক্সের মানটা প্রজেক্ট A, B, C যেটার জন্য যেটা দেওয়া থাকবে সেই মানটা এখানে বসাইতে হবে। তো RF এর মানটা এখানে হবে 10%। তাহলে এটাকে সমাধান করলে প্রজেক্ট B এর RDF এর হবে 14%। তো স্টুডেন্টস এই সূত্রে আরও অনেক ব্যাখ্যা আছে, তো আজকে আমি সংক্ষেপে এই সূত্রের ব্যাখ্যা করছি। তো এখানে মূল যে বিষয়টা সেটা হলো যে RDF প্রজেক্ট A তে 17.50% আর প্রজেক্ট B তে সেটা হয়েছে 14%। এতে বেশি, বিতে কম, এটা হওয়ার মূল কারণটা কি? এই মূল কারণটা কিন্তু আমি অঙ্কের শুরুতেই ব্যাখ্যা করছি যে প্রজেক্ট A এর ঝুঁকি বেশি, দ্যাট মিনস প্রজেক্টের রিস্ক ইন্ডেক্স যেটা দেওয়া আছে 1.5, এই মানটা যত বেশি হবে ঝুঁকি তত বেশি হবে। যেই কারণে প্রজেক্ট A এর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা বেশি হয়েছে। অর্থাৎ ঝুঁকি বেশি হলে ওই প্রজেক্টের এনপিভি করার সময় ডিসকাউন্ট রেটটা বাড়িয়ে নিতে হবে, যেটা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের মাধ্যমে এই ফর্মুলার মাধ্যমে বের করে নিতে হবে। আর অর্থাৎ এই যে ডিসকাউন্ট রেটটা সেটা ঝুঁকির সাথে সমন্বিত। কিসের সমন্বিত? ঝুঁকির সাথে। কারণ ঝুঁকি বেশি হওয়ার কারণে এই ডিসকাউন্টটা আমরা বৃদ্ধি করে নিয়েছি RDF ফর্মুলার মাধ্যমে। এবং প্রজেক্ট B এর রিস্ক ইন্ডেক্স কম 0.8, এবং সেই কারণে প্রজেক্ট B এর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটাও হয়েছে 14%, এর থেকে অনেক কম। কম হওয়ার মূল কারণটাই হলো প্রজেক্ট B তে ঝুঁকি কম, এবং RDF ফর্মুলায় সেই ঝুঁকির সাথে সমন্বয় করে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বের করছি, সেটা হচ্ছে কত %? 14%। তাহলে এখন আমরা যদি এনপিভি নতুন করে আবার এই একই ফর্মুলার মাধ্যমে এনপিভি বের করার ফর্মুলা কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্যটা এখানে হবে কি RDF এর রেটটা ব্যবহার করে এনপিভি বের করতে হবে। প্রজেক্ট A এর বেলায় নেব আমরা, আগে নিয়েছিলাম 15%, এখন নেব কত %? 17.50%। প্রজেক্ট B এর বেলায় আগে নিয়েছিলাম 15%, এবার নেব কত %? 14%। তো স্বাভাবিকভাবে স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে এই ডিসকাউন্ট রেটটার চেঞ্জের কারণে এনপিভি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এখন এনপিভি চেঞ্জ হওয়ার কারণে যে নতুন যে এনপিভি বের হবে এই এনপিভি কিন্তু আসলে একদম সঠিক এনপিভি, কারণ এখানে ঝুঁকি এবং রিটার্ন দুইটা বিবেচনায় নিয়ে আমরা এনপিভি বের করতেছি। ঝুঁকিটাকে কেন বিবেচনায় আসছে এখানে? কারণ ডিসকাউন্ট রেটটা কিন্তু উভয়ের ক্ষেত্রে কমন মান যে 15% সেটা কিন্তু ব্যবহার করা হয় না। এখানে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টের মাধ্যমে তাদের পৃথক পৃথকভাবে আমরা ডিসকাউন্ট ব্যবহার করে তারপর আমরা এনপিভি করতেছি। তো এই এনপিভিটি আমাদের সঠিক তথ্য দেবে, অর্থাৎ ইনভেস্টরকে ঝুঁকি এবং রিটার্ন দুটো বিবেচনা করে সামগ্রিকভাবে তার এনপিভি বের হবে, এবং এবার তার আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের সিদ্ধান্তটাও আরও সঠিক আসবে। তো এখন দেখো এবার এনপিভির ফলাফলটা কী পাওয়া গেছে। প্রজেক্ট A এর জন্য ইয়ার 1 থেকে 5 পর্যন্ত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এনসিবি যেগুলো দেওয়া সঙ্গে মূল ডাটা সেগুলো আমরা তুললাম। কিন্তু এখানে RDF আগে লিখছিলাম আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 15% দিয়ে। এই RDFটা মূলত প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টরই, কিন্তু যেহেতু RDF ব্যবহারের মাধ্যমে আমরা এই মানটা বের করছি সেজন্য এখানে RDF লিখছি আমরা। কিন্তু এটাও কিন্তু 1 টাকার প্রেজেন্ট ভ্যালু, এটা মূলত কী বলেছে 1 টাকার প্রেজেন্ট ভ্যালু। ফর্মুলাটা একই, অর্থাৎ এখানে এই RDF এর ফ্যাক্টরটা বের করার সময় আমরা যে ফর্মুলাটা ইয়ার 1 একটা বের করছি সেটা কী হবে? 1/1 প্লাস r⁴n। আমরা আগেও যে ফর্মুলা এখন একই ফর্মুলা, কিন্তু পার্থক্য শুধু একটা জায়গায়। এই r এর মানটা আগে নিয়েছিলাম 15% আর এখন নেব সেটা কত %? 0.175 টু দ্য পাওয়ার 1, অর্থাৎ এখানে একটা দশমিকে প্রকাশ করছি আমরা। 17.50%কে দশমিকে প্রকাশ করলে 0.175।
এবং ইয়ার 1 এ টেনের মান হবে 1, ইয়ার 2 তে 2, ইয়ার 3 তে 3, 4, 5 এভাবে যতগুলি বছরের সামনে যাবো একই মান আসবে। অর্থাৎ এই ফর্মুলা থেকে বের করলে ইয়ার 1 এর ডিসকাউন্টটা কত আসবে? 8.851। এইভাবে আমরা এটা বের করছি। ইয়ার 2 তে এটা কেমনে আসছে? ঠিক আর এর মানটা ঠিক একই মান বসবে 0.175, এর মানটা 1 এর জায়গায় কত হবে? 2। ইয়ার 3 তে এর কত? 3। এইভাবে আমরা বসাইলে একের পর এক আমরা ডিসকাউন্টগুলো পেয়ে দেবো। তো এখন এই ডিসকাউন্ট দ্বারা আবার আগের মতোই ক্যাশ ফ্লোর সাথে ডিসকাউন্টগুলো গুণ করলে আমরা তাদের প্রেজেন্ট ভ্যালু পাইছি। অর্থাৎ এটা আছে ফিউসিবলতে, এই আর&ডি এর ফ্যাক্টর দ্বারা গুণ করলে এটা আসবে কিসে? প্রেজেন্ট ভ্যালুতে। এনপিভি বের করার সময় কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য একটাই, ডিসকাউন্টটা ঝুঁকির সাথে সমন্বয় করে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল শুধু প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর, এখন হয়ে গেছে সেটা আর&ডি। আচ্ছা, এখন দেখো এইবার প্রজেক্ট বি এর আমরা 14% নিয়ে করছি, অর্থাৎ প্রজেক্ট এ দিন 17.5%, আর বি দিন কত? 14%। এখন এখানে বি এর বেলায় আর এর মানটা 17.50 না নিয়ে আমাদের এখানে ব্যবহার করতে হবে দশমিক কত? 14%। এর মান ইয়ার 1 এ 1, ইয়ার 2 তে 2, এইভাবে যদি মানগুলো বসাই এই পর্যায়ক্রমে বি এর এই ডিসকাউন্টগুলো বের হয়ে যাবে। এখন এই ডিসকাউন্ট দ্বারা বি এর আলাদাভাবে নতুন করে কি করতে হবে? এনপিভি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, প্রত্যেকটা ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু করতে হবে। এখন ঠিক আগের মতোই প্রজেক্ট এ এর সবগুলো ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু যোগফল করছি 75,020 টাকা। এটা হচ্ছে বেনিফিটগুলো প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এখন দেখো আর বি এর বেলায় ক্যাশ ফ্লোগুলো প্রেজেন্ট ভ্যালু কত আসছে? 92,290 টাকা। আচ্ছা, এখন আমরা এনপিভি কি আসে? তাহলে এনপিভি অফ প্রজেক্ট এ এখন দেখো এটাও কিন্তু এনপিভি, কিন্তু পার্থক্য একটাই, ডিসকাউন্টটা কিন্তু কমন মান 15% না নিয়ে ঝুঁকি বিবেচনা নিয়ে আর&ডি ব্যবহার করছি। তো সেইটার মাধ্যমে নতুন এনপিভি কি কত আসছে? প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। তা প্রজেক্ট এতে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও কত? 75,020 টাকা। 75,020 টাকা থেকে আমরা বিয়োগ করবো এটা প্রজেক্ট এর এনসিও কত? 75,000 টাকা। তাহলে কত আসছে এনপিভি? মাত্র 20 টাকা। দেখো রিকোয়ারমেন্ট এর থেকে এনপিভি কিন্তু অনেক বেশি আসছিল, প্রায় 4,775 টাকা। সেখানে ঝুঁকি বিবেচনা নিলে কিন্তু এনপিভি আরও অনেক কমে গেছে, মাত্র 20 টাকা হয়েছে। তাহলে সিদ্ধান্তে কত বড় পরিবর্তন এখানে। এইবার দেখো প্রজেক্ট বি এর বেলায় প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। এইবার বি এর মানটা বসাবো। বি এর প্রেজেন্ট ভ্যালু এনসিবি কত? 92,290 টাকা। সেখান থেকে প্রজেক্টের বিনিয়োগের খরচ ছিল 1 লাখ টাকা, বিয়োগ করলে এনপিভি কত আসছে? এখানে মাইনাস টাকাই আসছে। কত আসছে? মাইনাস 7,710 টাকা। আচ্ছা, এবার আমরা দেখতে পাই যে প্রজেক্ট এই প্রেফারেবল। যদি আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চাই তাহলে প্রজেক্ট এতে সামান্য পরিমাণে এনপিভি পজিটিভ আসে, বিনিয়োগ করলেও করতে পারে। তো এই এখানে বিয়ের থেকে বেটার। বাট এই স্টুডেন্টস একটা বিষয় খেয়াল করবো, কোনো অঙ্কে তোমরা দেখতে পারবা যে এইভাবে আমাদের অঙ্কটা করতে পারবে, এতে হয়তো বলবে সাধারণভাবে এনপিভি করো, যেখানে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে তোমরা প্রত্যেকটা প্রজেক্ট এনপিভি করবা, উভয়ের ক্ষেত্রে একই ডিসকাউন্ট দেওয়া। তো সেইখানে হয়তো দেখা যায় এ ভালো, আবার আর&ডি ব্যবহার করলে দেখা যায় সিদ্ধান্ত সম্পূর্ণ উল্টে যাবে, হয়তো তখন দেখা যাবে বি ভালো। তো এখানে আমাদের কোইন্সিডেন্স হয়ে গেছে যে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এ ভালো, কিন্তু তারপরেও সিদ্ধান্তে কিন্তু অনেক পরিবর্তন। যেখানে রিকোয়ারমেন্ট এতে এনপিভি পরিমাণ আসছে প্রায় 4,775 টাকা, সেখানে এখানে আমরা দেখতে পাই যে মাত্র 20 টাকা। আর&ডি বিবেচনায় মাত্র 20 টাকা দেখা যাচ্ছে। আর বি এর এনপিভি বেশি নেগেটিভ দেখাইছিল, সেখানে দেখাচ্ছিল প্রায় 9,902 টাকা। সেখানে এখানে এনপিভিটা যদিও নেগেটিভ, কিন্তু নেগেটিভ মানটা আগের থেকে কম। কত? 7,710 টাকা। তো তাহলে আমরা বাস্তবে বুঝতে পারতেছি ঝুঁকি বিবেচনা নিলে সিদ্ধান্তের কিন্তু অনেক পরিবর্তন হয়, এবং বিনিয়োগকারী মূলত যখন ঝুঁকি বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেবে তখনই তার সিদ্ধান্তটা
আরও অধিকতর সঠিক হবে এবং তাৎপর্যপূর্ণ হবে। তো এই RID এর মাধ্যমে আমরা এরকম ঝুঁকি বিবেচনায় আমরা ইন্টিগ্রেট করছি। সামনে আরও অনেকগুলো ফর্মুলা দেখবো, সেখানেও ঝুঁকি বিবেচনা নিয়ে, যেমন সার্টেন ইকুইভ্যালেন্ট মেথড, ডিসিশনটি অ্যাপ্রোচ, একটা পর্যায়ে আমি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সাথে থাকবা। আজকে এই পর্যন্ত ধন্যবাদ, এবং তোমাদের কোনো মন্তব্য বা কোনো কিছু বুঝতে সমস্যা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমরা আমার ইউটিউব চ্যানেল এবং তোমার ফেসবুক পেজে সবাই যুক্ত থাকবা, এই আশা করে আমি তোমাদের আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।